নর্মস পৃথিবীর যেসব দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার আছে এটা অলমোস্ট সব দেশের জন্য নর্মস। আমি ঘেটে দেখছি ভাই, আপনি বাসায় গিয়ে চেক করে দেখুন। বাংলাদেশের আমি চেক করে কথা বলেছি। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ধরেন প্রধানমন্ত্রীর লাইন আপটা পরবর্তীতে ঠিক করা হয়, অর্থাৎ অমুক ফ্যামিলির কে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে, এরপরে কি হবে। তো যেই সরকারি 5 বছর সরকারে থাকে, দেখা গেছে উনি হলো এটার মধ্যে হলো স্পন্সরিং করার চেষ্টা করা হয়। ওকে ফাইন ফাইন, আমি আপনার কথা আমি আপনার জায়গাটা এই সংস্কৃতিটা বাংলাদেশে বাদ দেওয়া উচিত। আমি যাইতে পারে সিটিজেন, কিন্তু প্রায়োরিটি বেসিসে ওনা ঢাকা মেডিকেলে যাওয়া উচিত। আমি মনে করি যে আপনার বক্তব্যটায় আপনার এই পয়েন্ট তোলা, আপনার যুক্তি আমি পুরাটাই বুঝতে পারছি, কিন্তু একই রকম পয়েন্ট বা যুক্তি যাকে আপনি আমাদের সরকার বলতেছিলেন একই বক্তব্যে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস যখন তার মেয়েকে নিয়ে অন্তত বেশ কয়েকবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলেন, বিদেশে গেলেন, জাতিসংঘে গেলেন, 11টা সফরের মধ্যে অর্ধেকের মধ্যে গেলেন, তখন আপনি এই প্রশ্ন তুলছিলেন যে হু ইজ শি টু অ্যাকম্পানি মিস্টার ইউনূস। প্রধানমন্ত্রী যদি কোথাও যেয়ে থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার ফ্যামিলির সবাই গিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। সেকেন্ড হলো, আপনি যে কোশ্চেনটা তুলছেন, আপনার মনে হয় জানার কথা যে ইউনূস যখন বাংলাদেশে এসেছিলেন, উনি অপারেশন থিয়েটার থেকে এসেছিলেন এবং উনি খুবই অসুস্থ, কিন্তু ওনার সাথে অ্যাকম্পানি দেওয়ার মতন কে আছে ফ্যামিলির বলেন? উনি যখন একটা ফ্লাইট করতেছে, তো ওনার যে ট্যাবলেটটা ধরিয়ে দেওয়ার, এটা কে আছে একটু বলবেন আপনি? আপনি তো ওনার ফ্যামিলির সবকিছু সিচুয়েশন, আপনি তো কথাটা নিয়ে এসেছেন কথাটা। তাহলে বিদেশে যাইতে সময় ওনার ফ্যামিলির কারো ওনার সঙ্গে থাকতে হইতো, সেই জন্য উনি বিদেশে গেছেন। মানে আপনি তো জানেন উনি অসুস্থ, এবং ওনার সাথে আপনি কি খেয়াল করছেন বাংলাদেশেও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে, বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ে উপস্থিত ছিল, আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, কিন্তু হলো উনি এটা বলেন না। এরকম দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, ডিরেক্টলি সেখানে গিয়ে হলো ওনার মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমাকে হলো রাষ্ট্রীয় প্রটোকলে সবকিছু স্পন্সর করে জনগণের কোটায় আমি তো চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাকে প্রধানমন্ত্রী বানানো হবে। আমার মনে হয় জনাব পাটোয়ারি, আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি যে আপনি যান, নো প্রবলেম, আপনি যান, নো প্রবলেম, কিন্তু আপনি আগে বাথরুমে যান, ঢাকা মেডিকেল কলেজে বাথরুমে যান, ফ্যামিলির সাথে। কিন্তু প্রথম একটা কাজ হলো, সেটা হলো মানে ওই ব্যক্তিটার জায়গার যাওয়াটা কোন জায়গায়। আপনার যদি একটা এক্সপার্টিস হন, তাহলে আপনি সেখানে হেল্প করেন, আমাদের বাংলাদেশে অনেক উপকার হবে। ঠিক আছে ভাই, আপনি ওইখানে করলেন না, আপনি অন্য জায়গায় করলেন, কিন্তু করার পরে হলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীও নাই, কেউ নাই, উনি হলো চিফ গেস্ট এবং একটা রাষ্ট্রীয় অতিথি প্রোগ্রাম, তারপরে হলো ওইখানে হলো স্পন্সরিং করা হচ্ছে জনগণের টাকায়। সো ওই জায়গায় ওই সংস্কৃতিটা আসলে পরিবর্তন করা উচিত। ইফ ইউ বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আপনি মনে হয় এটা করবেন না, এই ধরনের পরিবারতন্ত্রের একের পর এক লিগেসি টানবেন না। যদি মানুষ ভোট দেয় তখন হবে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আপনি বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকার সাহেবের কথা, মানে আপনার ভাষায় বলি, ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, উনি যখন, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে, সেটা ওয়াকার যাকে ঠিক করে দিয়েছে তারা পাস করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে? হ্যাঁ, সেটা তো আমি সরাসরি কোশ্চেন তুলেছিলাম যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি সেখানে ছিলাম। যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসের ডিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন, এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা পাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছিল, এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফআই এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানে কাজ কি? আপনার বক্তব্য অনুযায়ী ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন। আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন 5 তারিখে, মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল, সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছে। 2026-এর ইলেকশনের কথায় আসি। 2026-এর ইলেকশনটা মানে কেন বলেছিলাম সেই জবাবটা ফ্রি এন্ড ফেয়ার হয় না, ফ্রি এন্ড ফেয়ার হয় না। ওয়াকার সাহেব যাকে চাইছেন নিতে হবে, ওয়াকার সাহেব যাকে চাইছেন, একটু ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ডে উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না, সেই জায়গাটা থেকে আমি ধৈর্য রাখতেছি। আপনি কথাটার মধ্যে বলুন, মানে আপনাকে কথাটা বলতে হইলে 5 আগস্ট 24-এ যাইতে হবে না, 24-এর জন্যই যাচ্ছি যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে। ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল,
ছিল নাকি ছিল না? হ্যাঁ, মাঠে আপনি বলেন। মাঠে একটু ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্সের অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি উত্তর 5 দিলেন? তারিখে যে আমার প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে মানে করেন আপনি যদি যে প্রশ্ন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন ইয়েস করেন। নো না, আমি ইয়েস নো না, উত্তর দিব। ইয়েস নো না, আপনি বিস্তারিত বলেন, এরপরে আপনি অভয় জি। দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আমি প্রশ্নটা আপনি- আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না। আমি আপনার এখানে আমার guest, অনুমতি আপনি কারোই নেওয়া লাগে আপনি না। অনুমতি আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি, আচ্ছা ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন, যার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতা তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয়, শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট, যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট করে, আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা, এবং আপনি প্রথমত যে বক্তব্যটা বলেছেন আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন। আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি, আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল, ফলত ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে। আপনি যদি বক্তব্যগুলো শুনেন। আপনি কি আরেকটু পরিষ্কার করবেন, মানে আপনার মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জিজ্ঞেস করেছি তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? শফিক সাহেব কি বলেছেন? ইঞ্জিনিয়ারিং হয়েছে। শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, মানে কিন্তু হলো দেশের আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব করেছেন। সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও উনি বক্তব্য দিয়েছে। বক্তব্য দেখবেন, এখন একটু সার্চ করে দেখবেন যে উনি বলতেছেন যে তারেক সাহেব বাংলাদেশে ইলেকশন, তারেক সাহেবকে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থ ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন। আমার মনে হয় যে আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে, এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাত ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না, কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা 2টা ভোট হয়েছিল। আপনি একটা ভোট মানবেন, আরেকটা মানবেন না। ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে জনগণ একটা রায় দিয়েছিল। সেই যুদ্ধতে কিন্তু হলো পাকিস্তানি জান্তা ছিল, তারা সেই জনগণের রায়টা মানে নাই। ফলত একটা দেশে এই ধরনের জনগণ রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে মানুষ নেমে আসে, এবং এখানেও কিন্তু 70% জনগণ একটা রায় দিয়েছিল। আপনি সেই রায়ের দিকে যান নাই। অলরেডি হলো সংসদে একটা সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে সালাউদ্দিন অকপটে স্বীকার করেছেন যে আমরা মাঠে জনগণকে প্রতারণা বা বোকা বানানোর জন্য এটা বলেছিলাম, তাহলে তো আমাদেরকে জনগণ ভোট দিত না। ফলে তো জনগণের সামনে সবটাই স্পষ্ট হয়েছে। জনগণ যদি কাউকে মনে করে যে তাদের জন্য প্রতারণার ফাঁদ পাতা হয়েছে অথবা তাকে বোকা বানানো হয়েছে, সে জনগণ কেন আপনাকে স্কেপ দিবে? ফ্যান্টাস্টিক, দেওয়ার কোনো অবকাশ নাই।